আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞান ৩টা বাজে আমরা হাজির হয়ে গেলাম সাধারণ জ্ঞানের স্পেশাল ক্লাস নিয়ে। আমরা বরাবরই দেখছি কি ধরনের কোশ্চেন আসছে, কোন প্রশ্নগুলো আমাদেরকে দেখতে হচ্ছে আর কোন ইনফরমেশনগুলো আমাদেরকে জানা থাকতে হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই আমরা আলোচনা করছি। শুধুমাত্র প্রশ্ন নিয়ে আলোচনা করছি না, অপশন নিয়ে আমরা অ্যানালাইসিস করছি, অর্থাৎ অপশনগুলোকে আমরা ভেঙে ভেঙে দেখছি। মনে রাখবা, আমাদেরকে প্রস্তুতি শুরু করার আগে আমাদেরকে জানতে হবে কোশ্চেন প্যাটার্নটা কেমন হচ্ছে, কোশ্চেনগুলো কেমন আসছে, কি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি সেটা দেখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা পিক করেছি, যেগুলো এর আগের বছরগুলোতে এসেছে, যেগুলো আসতে যাচ্ছে, কিংবা যেগুলো একান্তই গুরুত্বপূর্ণ। সো সোজা কথা, খুব দ্রুত সকলে জয়েন হয়ে যাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে ফেলো এবং সকলেই ক্লাসটি শেয়ার করে ফেলো। আমরা 1 মিনিটের মধ্যেই ক্লাসটা কিন্তু শুরু করব। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই চলে এসেছো। ইরা আজকে আমাদের ফার্স্ট পার্টিসিপেন্ট ক্লাসের। ওয়ালাইকুম আসসালাম। সিজা এসেছো, প্রেমা এসেছো, ভেরি গুড। আমার স্টুডেন্ট বলা যাবে না, 3জনই চলে এসেছো। যে ইরা আছো, সিজা আছো, প্রেমা আছো, ভেরি গুড। ইরা, প্রেমা, সিজা, তোমরা যেটা করো, খুব দ্রুত ক্লাসটা শেয়ার করো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে ফেলো। এটা সাথে সাথে করে ফেলো। জয়া চলে এসেছো, ভেরি গুড। তোমরা দ্রুত ক্লাসটা শেয়ার করে ফেলো, আমরা 1 মিনিট সময় নিব। হ্যাঁ, তোমরা খাতা তো রেডি, তোমাদের রেগুলার, তোমাদের খাতা তো রেডি। ভাই, ওদেরকে বলছিলাম যে নোটগুলোর কিছু ছবি পাঠাইতে, ওরা কি পাঠায় রেগুলার? আচ্ছা, যারা লিখে ফেলো, যারা এই ছোট ছোট বিষয়গুলো লিখে ফেলো, অবশ্যই তোমরা কিন্তু একটা কাজ করতে পারো, ছবিটা তুলে আমাদেরকে কিন্তু মেসেজে দিতে পারো আমাদের পেজে। আমরা দেখবো যে তোমরা আসলে কিভাবে তোমাদের লিখার প্র্যাকটিসটা চালিয়ে যাচ্ছ। ওকে, অনেকেই চলে এসেছো। সাইমা চলে এসেছো, ইনোসেন্ট সাইমা, গত ক্লাসে তোমাকে দেখি নাই। ওকে, আমরা আর 1 মিনিট সময় নিব, দ্রুত সকলেই জয়েন হয়ে পড়ি। আর দেখো, আমরা কিন্তু 3টা মানে 3টাই ক্লাস, 3টায় বলি, আমরা 3টায় চলে আসি এবং তোমরাই মূলত লেট করে ফেলো অনেকেই। নবিতা চলে এসেছো। নবিতা, কোন নবিতা এটা? নবিতা কি ওই যে ডোরেমনের নবিতা? পূজা বলছো কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো আছি। পূজা, তোমরা সকলে কেমন আছো? আজকে আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস বলবো। সাধারণ জ্ঞানে কোন বইগুলো তোমরা পড়বে, কোন জিনিসগুলো তোমরা ফোকাস করবে। আজকে আমি অনেক 5টা বইয়ের নাম বলবো। আমি শুরুতে বলে রাখছি, 5টা বইয়ের কথা বলবো, যেগুলো পড়লে হয়তো সাধারণ জ্ঞান হয়ে যাবে। সাধারণ জ্ঞান নিয়ে এত মাথা ব্যথার কিছু নাই। 30টা প্রশ্ন আছে রে ভাই, 30টা প্রশ্ন, জাস্ট বাংলা ইংরেজির বাপ সাধারণ জ্ঞান, 15 30। এদিকে একাই সাধারণ জ্ঞান 30। সোজা কথা, তোমাকে কিন্তু সাধারণ জ্ঞানে যত যে বেশি জানবে, তার চান্স পর ক্যাপাবিলিটি তত বাড়বে। সোজা কথা, দৃষ্টি শুরু করব। চলো শুরু করি সবাই। আসিফ এসেছো, ভাইয়া কেমন আছি? আলহামদুলিল্লাহ। হৃদয় এসেছো, ভেরি গুড। নবিতা বলছে আমি সিজুকার নবিতা। আরে বা, ডোরেমন কোথায় আমাদের? ওকে, চলো আমরা শুরু করি। হ্যাঁ, শুরুতেই আমি তোমাদেরকে বলবো ক্লাসটা শেয়ার করে দিতে, কারণ টাইম লাইন ম্যাটার্স। তোমাদের টাইম লাইনে তোমাদের ফ্রেন্ডরা আছে, তোমাদের পাড়া প্রতিবেশী আছে, বান্ধবী, বন্ধু, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, অনেক কিছু থাকতে পারে। সো সবাইকে ডেকে নিয়ে আসো, সকলেই ক্লাসটা করি। আধা ঘন্টা থেকে 30 মিনিট, মানে একই কথা, কিন্তু আধা ঘন্টার মধ্যে আমরা টোটাল ইনফরমেশনগুলো জেনে নিব। চলো শুরু করি। প্রথম প্রশ্নের উত্তর করো, বঙ্গভঙ্গ হয় কত সালে? এইটা যদি কেউ না পারছো, হাড্ডি গুড্ডি ভাঙিয়ে দেবো একদম। খুব দ্রুত উত্তর করে ফেলো। মারিয়া বিনতে বগুড়া থেকে, ভেরি গুড। ফার্স্ট অ্যান্সার আসছে জয়ার কাছ থেকে, ভেরি গুড জয়া। ইউনুস মোল্লা, ভেরি গুড। বিপ্লব হোসেন, স্বর্ণা, সাদিয়া,
হৃদয়। আয়াত এসেছো, ওয়ালাইকুম আসসালাম। ওকে, বুঝা হয়ে গেছে। আফিয়া, আফিয়া এসেছো, ভেরি গুড আফিয়া। 1905, খেয়াল করো সঠিক উত্তরটা কিন্তু 1905 সালে। এখন তোমাকে যদি আমি বলি বঙ্গভঙ্গ 1905 সালে যে হয়, এটার প্রেক্ষাপটটা কি, আমি যদি তোমাদেরকে এক কথায় বলি সেটা কি হবে, দেখো 1905 সালের 16ই অক্টোবর, দিনটা মনে রাখো, আমি একটু কালো কলম দিয়ে লিখি। 1905 সালের 16 অক্টোবর, 16 অক্টোবর কিন্তু বঙ্গভঙ্গটা হয়, 1905 সালের 16 অক্টোবর। এখন কথা হচ্ছে ভাইয়া বঙ্গভঙ্গ হইলো কিভাবে, চলো আমি তোমাদেরকে একটু বঙ্গভঙ্গ দেখাই কিভাবে বাংলাটা ভাগ হইলো। তো সবাই দেখবা নিশ্চয়ই, একটু ম্যাপটা খেয়াল করো। বুম বুম, তোমরা কি ম্যাপটা দেখতে পাচ্ছ এখানে, এই যে এই পাশে? তোমরা এই পাশে ম্যাপটা, হ্যাঁ ম্যাপটা দেখা যাচ্ছে, খেয়াল করো একটু, এই যে খেয়াল করো 1905 সালে বাংলা ভাগ হয়ে দুটো হয়, একটা হচ্ছে বেঙ্গল প্রদেশ যেটাকে বলছি, আরেকটা হচ্ছে পূর্ব বাংলা ও আসাম, দুটো হয়, তিনটা কিন্তু না, মূল কথা এটাই। দেখো আর একটু জুম করে ফেলি তাহলে ভালো বোঝা যাবে। আচ্ছা, এটা ডিরেক্ট হোম পেজ, তো এটা আসলে জুম আউট, জুম ইন, জুম আউটের অপশনটা নেই। ওকে, সমস্যা নেই, তোমরা এখানে একটু খেয়াল করো, দেখো সবুজ যে অংশটা, সবুজ যে অংশটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু পূর্ব বাংলা ও আসাম, এই যে খেয়াল করো সবুজ যে অংশটা, আর লাল যে অংশটা সেটা কি বাংলা। তোমরা নিশ্চয়ই বঙ্গভঙ্গের সাথে একটা বিষয় জানো, সেটা কি ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল। এই বঙ্গভঙ্গ করছিল কে সেটা নিশ্চয়ই জানা আছে, সেটা নিশ্চয়ই জানা আছে, খেয়াল করো সেটা নিশ্চয়ই জানা আছে, সেটা কি, সেটা করেছিল লর্ড কার্জন, অর্থাৎ এই যে ঢাকা ইউনিভার্সিটির যে কার্জন হলের যে কার্জন, তিনি করেছিলেন কিন্তু বঙ্গভঙ্গ। এখন এখানে একটা প্রেক্ষাপট দেখতে হবে তোমাকে, সেই সময় কেন বঙ্গভঙ্গ হইল। মূল কথা দেখো, এত বড় একটা প্রদেশ যখন একসাথে ছিল, একই পাশে ওই পাশে পুরোটাই আসাম ছিল, এবং এই পাশে ইস্টার্ন বাংলা অর্থাৎ পূর্ব বাংলা, আর এটাকে বলা হচ্ছে বাংলা। আমরা কি জানি এই পাশটাকে পূর্ব বলি না, এটা পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। তো এই যে পূর্ব, এই যে দেখো পূর্ব বাংলা, এই পূর্ব বাংলা ও আসাম আর সাথে এই যে বাংলা, পুরোটা মিলে বিশাল একটা জায়গা ছিল। 1885 সালে কংগ্রেস হয়, তোমরা তো নিশ্চয় জানা আছে। 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, তাই না? এই যে কংগ্রেস যে প্রতিষ্ঠিত হইল, এই কংগ্রেস কিন্তু খুব ঝামেলা করতেছে, তারা কিন্তু স্বাধীনতার বিষয়ে কথা বলতেছে, তারা কিন্তু তাদের অধিকার নিয়ে কথা বলতেছে। তখন দেখলো যে না, এইভাবে চলতে থাকলে হবে না, তাদেরকে কি করতে হবে, ভাগ বাটোয়ারা করতে হবে, তাদেরকে একসাথে রাখা যাবে না। যখনই এটা চিন্তা করলো, তখনই করলো কি, এই যে দেখো সুন্দর মতো পূর্ব বাংলাকে ভাগ করে দিল। এখনকার যে বাংলাদেশ, তখন দেখো যদি খালি আমাদের বাংলাদেশ যদি এরকম হইতো তাহলে কি মজাটাই নাই হইতো। দেখো এইটাকে তুমি পুরো বাংলাদেশ চিন্তা করো, আসাম সহ, মানে বুঝছো, ওই পাশে তুমি আসাম মেঘালয় ঘুরতে যাইতে পারতা, এই পাশে তুমি দার্জিলিং ঘুরতে যাইতে পারতা, এই পাশে তোমার কলকাতার কিছু অংশ তোমার হয়ে যাইতো, মানে বিশাল একটা জায়গা হইতো। মুর্শিদাবাদ, মেদিনীপুর, পশ্চিমবঙ্গের কুচবিহার, শিলিগুড়ি, এগুলো সব আমাদের হইতো। কিন্তু এই বঙ্গভঙ্গকেও আবার কি করা হইলো, ছোট করা হয়েছিল। কিন্তু দেখো বঙ্গভঙ্গ বেশি দিন টিকে নাই, আমরা জানি 1905 সাল থেকে 1911 সালে গিয়ে কিন্তু বঙ্গভঙ্গ কি হয়ে যায়, রদ হয়ে যায়, অর্থাৎ বঙ্গভঙ্গ আর থাকে না, আবার আগের মতো এক হয়ে যায় 1911 সালে। বুঝা গেছে? কিভাবে রদ হয়ে গেল সেটাও জানার বিষয়, কেন রদ হয়ে গেল। সো মূল কথা এখানে আপাতত একটা বিষয় জেনে রাখো, যে মূলত প্রদেশ হয়েছিল দুইটা, একটা হচ্ছে বাংলা প্রদেশ আর একটা হচ্ছে পূর্ব বাংলা ও আসাম প্রদেশ। এই দুটো প্রদেশ কিন্তু বঙ্গভঙ্গের ফলে করা হয়। যদি প্রশ্ন আসে 1905 সালে সংগঠিত বঙ্গভঙ্গের ফলে কয়টি প্রদেশ জন্ম হয়, সেটি কি দুটো প্রদেশ, এক বাংলাকে ভাগ করে দুটো প্রদেশ হয়েছিল। ওকে, আরেকটা বিষয়,
যেখানে বঙ্গভঙ্গ 1905 সালে হয়, 1911 সালে রদ হয়। বঙ্গভঙ্গ করেছিলেন কে? লর্ড কার্জন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাও হয়েছিল এই বঙ্গভঙ্গের প্রেক্ষাপটেই। আজকের যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এই বঙ্গভঙ্গ হয়েছিল বলে। বঙ্গভঙ্গ যখন হইল 1911 সালে গিয়ে যখন বঙ্গভঙ্গ রদ হয়ে গেল, তখন কিন্তু তাদের একটা ক্ষোভ দেখা দিল যে কেন এরকম হইলো, কেন অমন হইলো। তখন থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একটা বিষয়। 1911 থেকে 1921 সালে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যায়। ওকে, নেক্সট কোশ্চেনের জন্য রেডি? নেক্সট কোশ্চেন দেখো, সেটা হচ্ছে আসাদের শার্ট কবিতাটি কে রচনা করেন? এটা একটু গুরুত্বপূর্ণ, সকলেই জানিয়ে ফেলো। ওকে, আমি হৃদয়ের উত্তর পেয়েছি। দেখো, খুবই টিপিক্যাল একটা বিষয়, একটাতে আছে শামসুর রহমান আর একটা আছে শামসুর রহমান। সো একটু ভেবেচিন্তে উত্তর করো। ইরা বলছো রহমান, অনেকে বলছো শ্রেয়া ঘোষ। কেমন আছো? শ্রেয়া বলছো শামসুর রহমান, নাহিদুল ইসলাম শামসুর রহমান বলছো, নো রহমান আর রহমান রহমান। জয়া বলছো, আফিয়া বলছো রহমান। না, এখানে একটু খেয়াল করো, অবশ্যই এই যে সকলের মধ্যে একটা ইয়া চলে গেছে, রহমান না রাহমান, রহমান না রাহমান, এই যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, এখানে কে হচ্ছে? শামসুর রহমান। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, শামসুর রহমান। ঠিক আছে, তাহলে আসাদের সাত কবিতাটি কে করেছে? শামসুর রহমান। এখন শামসুর রহমান সম্পর্কে একটু বলে ফেলি আমরা। আসাদের এই যে ঘটনা, আসাদ তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন, মাস্টার্সের। এবং তিনি, খেয়াল করো, 20 জানুয়ারি 1969 সালে আইয়ুবের যে পতন, অর্থাৎ আইয়ুব সরকারের পতনে, দেখো 20 জানুয়ারি যদি তারিখটা আসে, তারিখটাও গুরুত্বপূর্ণ, 20 জানুয়ারি 1969 সালে, খুবই গুরুত্বপূর্ণ। 20 জানুয়ারি 1969 সালে ঢাকার মধ্যে ওই যে শ্যামলীর আগে আসাদ গেট পাও না, আসাদ গেট, মোহাম্মদপুর ঢুকতে যে আসাদ গেট, এই আসাদ গেটের যে আসাদ নাম সেটা কিন্তু ইনি আসাদ। এবং গণ অভ্যুত্থানে শিক্ষার্থী নিহত আসাদ, তার নামে শামসুর রহমান কিন্তু একটা কবিতা লিখেছিলেন, আসাদের শার্ট। আর এই আসাদ, শামসুর রহমান আর শহীদ আসাদ দুজনেরই বাড়ি কিন্তু নরসিংদীতে, খুবই গুরুত্বপূর্ণ। সো এটা একটু লিখে ফেলো। ওকে, ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্ন চলে যাই। 3 নম্বরের জন্য সকলে রেডি? 3 নম্বর প্রশ্ন দেখো, ঢাকাকে কতবার রাজধানী করা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঢাকাকে কতবার রাজধানী করা হয়? সকলে উত্তর করে ফেলো। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই সঠিক উত্তর করছো, এখন পর্যন্ত আমি ভুল উত্তর দেখি নাই। ভেরি গুড, খুবই ভালো একটা বিষয়। সো ঢাকা নিয়ে আমি কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই। ঢাকা দেখো, ঢাকার পূর্ব যদি নাম বলা হয় তাহলে 3টা নাম সবসময় মনে রাখবা। অর্থাৎ ঢাকার আদি নাম কি, ঢাকার পূর্ব নাম কি, সেটা একটু বলি। ঢাকাকে ঢাবেক্কা পর্যন্ত বলা হতো। সো যদি কোনোভাবে লেখা থাকে যে ঢাকার আদি নাম কোনটি, ঢাবেক্কাও যদি থাকে সেটা কিন্তু সঠিক উত্তর হবে। যদি আসে ঢাক্কা, সেটাও কিন্তু হবে ঢাকার আদি নাম। আবার যদি থাকে জাহাঙ্গীরনগর, সেটাও কিন্তু সঠিক উত্তর, ঢাকার আদি নাম জাহাঙ্গীরনগর। তাহলে আমরা কিন্তু 3টা অপশন পাই, যদি 3টা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জাহাঙ্গীরনগর পিক করতে হবে।
কিন্তু তিনটা একসাথে থাকবে না। সো মনে রাখবা ঢাকার আদি নাম আমরা এই তিনটা পাই। ঢাকা, আমি এখন যেখানে আছি লালবাগ বলতে পারো, এই যে ঢাকেশ্বরী মন্দির আমার থেকে এখন 1 মিনিটের দূরত্বে ঢাকেশ্বরী মন্দির। ঢাকেশ্বরী মন্দির, এই যে বল্লাল সেন, এইটা একটু জেনে ফেলো। বল্লাল সেন কিন্তু ঢাকেশ্বরী মন্দির যখন প্রতিষ্ঠা করেন, ধারণা করা হয় বল্লাল সেনের ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠা থেকেই পরবর্তীতে এলাকাটার নাম হয়ে যায় ঢাক্কা। অর্থাৎ ঢাকেশ্বরী থেকে আসে ঢাক্কা। তাহলে ঢাকেশ্বরী থেকে আসে ঢাক্কা, এটাই কিন্তু আমাদের এখন পর্যন্ত জানা যে কিভাবে ঢাবেক্কা নাম হইল। ঠিক আছে, তাহলে ঢাবেক্কা থেকে ঢাক্কা, ঢাক্কা থেকে জাহাঙ্গীরনগর, এই যে একটা ফ্লো। তাহলে শুরু করেছিলেন কে? বল্লাল সেন। বল্লাল সেন কি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন? ঢাকেশ্বরী। আমার এই যে ঢাকেশ্বরী যে মন্দির ঢাকার মধ্যে, সেই মন্দির থেকে কিন্তু নামকরণ হয়ে যায় ঢাবেক্কা। এটা একটা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি আবু তাহের কমেন্ট করছো না, এটা আসলে ভুল ইনফরমেশন হয়ে যাচ্ছে এখানে, এগুলো ঠিক না। আবু তাহের, তুমি আমাদের ইনফরমেশনগুলো দেখো এবং আমরা এগুলো সঠিক ইনফরমেশন। ঢাকাকে এই পর্যন্ত সঠিক উত্তর যারা দিয়েছো ভেরি গুড। ঢাকাকে এই পর্যন্ত যারা করেছো 5 বার ঢাকাকে কিন্তু রাজধানী করা হয়। এখন এই 5 বারের নামটা একটু তোমরা দেখো। শুরুতে 1610 সালে, 1660 সালে, এরপরে কত সালে? 1905 সালে, এরপরে 1947 সালে, এরপরে গিয়ে 1971 সালে। এখন এই 1971 সালে এটা হচ্ছে কি আমাদের স্বাধীনতা, এটা হচ্ছে আমাদের স্বাধীনতার মাস, স্বাধীনতার বছর। তাহলে প্রশ্ন যদি আসে স্বাধীনতা পূর্ববর্তী ঢাকা কয়বার রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়, সেটা হবে 4 বার। কারণ কি উপরে 4 আছে। অবশ্যই প্রশ্নটা বুঝে পড়বা। বলা হতে পারে স্বাধীনতা পূর্ববর্তী ঢাকা, অর্থাৎ স্বাধীনতার আগে ঢাকাকে কয়বার রাজধানী করা হয়। অথবা প্রশ্ন আসতে পারে এরকম, ঢাকাকে কতবার রাজধানী করা হয়, সেটা হবে কি 5 বার। এখন একটু খেয়াল করো, প্রথম যে রাজধানী করা হয় ঢাকাকে, এটা সুবেদার ইসলাম খাঁ কর্তৃক। তাহলে প্রথম যে ঢাকা নামকরণ করা হয় সেটা কি? সুবেদার ইসলাম খাঁ। কে করে? সুবেদার ইসলাম খাঁ। দ্বিতীয়বার 1660 সালে যিনি করেন সেটি হচ্ছে মীর জুমলা। মীর জুমলা গেট আছে, সো মীর জুমলা। এরপরে দেখো 1905 সালে লর্ড কার্জন, তিনি কিন্তু ওই যে বললাম বাংলা ভাগ করে, তার জন্য কিন্তু পূর্ব বাংলার রাজধানী কি হয়? ঢাকা। আর ওই পাশে বাংলা রাজধানী কি হয়? কলকাতা। তাহলে 1905 সালে লর্ড কার্জন কি করে? ঢাকাকে রাজধানী হিসেবে ঘোষণা করে। 1907 সালে আমরা জানি 1907 সালে কি হয়? ভারত পাকিস্তান হলে পূর্ব পাকিস্তানের রাজধানী কি থাকে? ঢাকাই থাকে। আর এরপরে 1947 সালে গিয়ে তো আমরা 1971 সালে গিয়ে তো আমরা স্বাধীনতা পাই এবং আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা হয়ে যায়। ওকে, ভেরি গুড। এইগুলো সকলেই লিখে ফেলেছো, তো খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। অবশ্যই এই ধরনের ইনফরমেশনগুলো কিন্তু আসতে যাচ্ছে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো জিনিসটা, কারণ খুবই কোশ্চেনগুলো এমন যে তোমাকে কিন্তু এগুলো দেখতে হবে, জানতে হবে। ঢাকাকে কয়বার রাজধানী করা হলো, ঢাকার পূর্ব নাম কি ছিল, ঢাকার আদি নাম কি ছিল, 1660 সালে কে ঢাকাকে রাজধানী হিসেবে ঘোষণা করে, কার আমলে ঢাকা রাজধানী হয়, টোটাল ইনফরমেশনগুলোই তোমার জানা থাকতে হবে। ভাই, ঢাকা ইউনিভার্সিটি যদি তুমি চিন্তা করতে চাও, তোমাকে অবশ্যই এগুলো নিয়ে বসতে হবে, এগুলো পড়তে হবে, সোজা কথা। এমনি এমনি তোমাকে ঢাকা ইউনিভার্সিটি তুমি সিট পায়ে যাবা কখনোই না। তোমাকে এই ধরনের ছোটখাটো ইনফরমেশন জানতে হবে। দেখো, এক প্রশ্নকে আমরা কত কিছু দিয়ে নিয়ে আসলাম, বল্লাল সেন, ঢাকেশ্বরী মন্দির, ঢাবেক্কা, ঢাকা, জাহাঙ্গীরনগর। সো টোটাল ইনফরমেশনগুলো তোমার কিন্তু জানা থাকতে হবে। ওকে, চলো আমরা এখন 4 নম্বর প্রশ্ন চলে যাই। সকলেই 4 নম্বর প্রশ্নের জন্য রেডি? চলো 4 নম্বর প্রশ্ন দেখো, WTO এর সদর দপ্তর কোথায়? সদর দপ্তর রিলেটেড যে প্রশ্নগুলো, সদর দপ্তর, এরপরে কিছু সংস্থার ফুল ফর্ম, এগুলো প্রতি বছরই আসে। সো প্লিজ বি অ্যাটেন্টিভ, সকলেই মনোযোগ দাও, সিরিয়াস একটা পজিশনে আসো। এখন তোমাদের আর এইচএসসির মতো ওই হেলাফেলা দিন নাই, এখন টোটালটা অ্যাডমিশন।
অ্যাডমিশন ফেজে যদি সিরিয়াস না হইতে পারো ভবিষ্যতে অনেক দুঃখ আছে। সো এটা সিরিয়াসলি উত্তর দেওয়ার চেষ্টা করো এবং পরবর্তী যে 10টা প্রশ্ন আছে প্রতিটাই সিরিয়াসলি উত্তর দিবা। এই প্রশ্নটার উত্তর দাও সকলে। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই সঠিক উত্তর দিচ্ছ। আমি তোমাদেরকে এখন খুব ছোট, খুব সহজভাবে তোমাদেরকে একটা টেকনিক শিখাই দিব, যেইটা যদি তুমি ফলো করো তাহলে কিন্তু বলতে পারবো এই ধরনের সদর দপ্তর কোথায় এগুলো আর ধরতে তোমার অসুবিধা হবে না। ওকে চলো, সদর দপ্তরের টেকনিকগুলো দেখো, খুবই গুরুত্বপূর্ণ। সদর দপ্তর মনে রাখার টেকনিক, সদর দপ্তর মনে রাখার টেকনিক দেখো, যে যদি কোনো সংস্থার অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ অ্যাব্রিভিয়েশন কি ফুল ফর্ম বা ছোট ফর্ম যেটা, এই অ্যাব্রিভিয়েশনে যদি শুরুতে ডাব্লিউ থাকে শেষে গিয়ে ও থাকে তাহলে এগুলোর সদর দপ্তর হবে জেনেভাতে। খুব সহজ কথা, যে শুরুতে যদি ডাব্লিউ থাকে শেষে যদি ও থাকে তাহলে এটা সদর দপ্তর হবে কোথায়? জেনেভা। এখন এরকম কি কি আছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WMO ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন, এরপরে উইপো। এগুলো প্রতিটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখছি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, সবগুলোতে কি থাকতেছে? শুরুতে ডাব্লিউ শেষে গিয়ে ও। তাহলে এগুলো সদর দপ্তর হচ্ছে কোথায়? এগুলো সদর দপ্তর জেনেভায়। এবং এগুলোর ফুল ফর্ম তোমাকে জানতে হবে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আমি এগুলো একটু লিখে দেই যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা এগুলো একটু লিখে ফেলো, খুবই গুরুত্বপূর্ণ। যারা চান্স পেতে চাও, যাদের আসলেই ইচ্ছা আছে, ধৈর্য আছে, আগ্রহ আছে, এগুলো লিখতে হবে। ফাঁকিবাজি যদি করো, যদি মনে করো যে ভাইয়া কিছু লিখবো না, কিছু করবো না, পড়বো না, ধরবো না, তোমার জন্য ওইটাই বেস্ট। তোমার ওই জায়গাটাতে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে আসার কোনো প্রয়োজনই নাই, তোমার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ারও কোনো প্রয়োজন নাই। তুমি তোমার বাসায় থাকো, যদি গরুর খামার থাকে, কিছু একটা থাকে, সেটা করো। পড়াশোনা করে কোনো লাভ নেই। খুব সহজ কথা। সো যারা আছো আগামী 20টা মিনিট থাকো, হাতে কলম নাও, একটা ছোট এমন খাতা নাও, দিয়ে কিছু একটা ইনফরমেশন লিখে দেন তোমরা আবার তোমাদের মতো পড়াশোনা চালিয়ে যাও। ওকে, এখন আমি যে ইনফরমেশনগুলো লিখবো খুব দ্রুত তোমাদেরকে সেগুলো তুলতে হবে। দেখো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা তো সকলেই জানি। অর্গানাইজেশন, ওকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এরপরে আমরা বলছি, এটা তো ওয়ার্ল্ড থেকে যাবে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তাহলে আমরা শুরুতে কি পেলাম? হেলথ, পরে আমরা কি পেলাম? ট্রেড। আর এই যে ওয়ার্ল্ড অর্গানাইজেশন সেটা কিন্তু আছে। এরপরে দেখো, ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল, মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন। বানানটা একটু খেয়াল করো, মেটিও, প্রথমে দেখো ME মে,
টিই টি মেটি মেটিও এমি মি টিইও মেটিও রো লজিক্যাল। তাহলে খেয়াল করো মেটিও রো লজিক্যাল, খুব সহজ বিষয়। এইভাবে জিনিসগুলোকে একটু ভেঙে রাখতে হবে। লেখা সবাই বুঝতে পারছো নিশ্চয়ই? আচ্ছা, এরপরে দেখো কেউ যদি বলো স্ক্রিনশট নিব, দেখো আমি বলি তোমাদেরকে প্রেমা, স্ক্রিনশট নেওয়ার থেকে তুমি যদি জাস্ট এগুলোকে একটু লিখে লিখো, তোমার কিন্তু এই যে ব্রেন ক্যাপাবিলিটি ক্যাপাসিটি সেটা আরেকটু বাড়বে এবং এগুলোকে অনেক দিন মনে রাখতে পারবে। কিন্তু জাস্ট তুমি যদি এভাবে স্ক্রিনশট নিয়ে রাখো, এই যে দেখো আমি তোমাদেরকে স্ক্রিনশট নিয়ে দেখাই, এই যে এই স্ক্রিনশট আমার ফোনেই থেকে যাবে। বিলিভ মি, আই উইল নেভার, এটা আমি আর কখনো ট্রাইও করব না, দেখবো না, এবং পরবর্তীতে এটা জাস্ট ওভাবেই থেকে যাবে। সো প্লিজ তোমরা যারা আছো একটু হলেও এটাকে লিখো। ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। ইন্টেলেকচুয়াল, দেখো দুটো এল আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, PRO প্রো PER প্রপার্টি অর্গানাইজেশন। সকলেই লিখতে পারছো নিশ্চয়ই? দেখো 15টা মিনিট যদি তুমি এখান থেকে সময় দাও, এবং আমাদের পেইড ব্যাচের যেটা মূল কাজ সেটা হচ্ছে আমাদের 55টা ক্লাস নেওয়া। বাইরে ভাই 55টা ক্লাস থেকে যদি 55টা MCQ তুমি ধরতে পারো, সেখান থেকে যদি একটা আসে, দুটো আসে, তিনটা আসে, দ্যাটস এনাফ। তোমার যদি এই জিনিসগুলো দেখে শুনে যদি একটা ইনফরমেশন মনে থাকে, আচ্ছা উইপো এর ফুল ফর্ম কি, আমি তো ভাইয়ের ক্লাসে করছিলাম। ইন্টেলেকচুয়াল প্রপার্টি কোনগুলো? এই যে মিডিয়া, কপিরাইট, কোনো একটা লেখা, এগুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এই ধরনের প্রপার্টির যে অর্গানাইজেশন সেটা হচ্ছে উইপো। আচ্ছা আমাকে তো ভাইয়া বলছিল যে শুরুতে ওয়ার্ল্ড থাকলে শেষে অর্গানাইজেশন থাকলে, অর্থাৎ শুরুতে ডাব্লিউ শেষে ও থাকলে সেটার সংস্থার যে সদর দপ্তর সেটা হয় জেনেভায়। শেষ। তোমাকে এটি পড়তে হচ্ছে বারবার 10 বার পড়তে হচ্ছে? কখনোই না। জাস্ট বি ইন দ্য মোমেন্ট। এই মোমেন্টে তুমি থাকো, ফোনটাতে জাস্ট ডাইভার্ট না হয়ে আধা ঘন্টা সময় দাও। 3টা আর 10টা পেইড ব্যাচ শুরু হয়ে যাচ্ছে 10 তারিখ থেকে। 10 তারিখ থেকে পেইড ব্যাচ শুরু হয়ে গেলে ধুমধারাক্কা ক্লাস হবে। কিসের অ্যাডমিশন? বি ইউনিট ডাল ভাত হয়ে যাবে। ওকে, দেখো সবাই কি করছো, ক্লিয়ার করে দিচ্ছি এটা। হ্যাঁ, যেই 74 জন আসো, আল্লাহর দোহাই লাগে পড়াশোনাটা জাস্ট আমাদের সাথে চালাই যাও। চান্স কেমনে না হয় বাকিটা দেখা যাবে। ওকে, চলো পরের ইনফরমেশন দেখি। পরের টেকনিকটা দেখো, যত আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা আছে তার সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, একবারেই শেষ। ভাই তোমাকে এতগুলা ইনফরমেশন আলাদা আলাদা করে মনে রাখতে হবে না। একটা জিনিস জানে নাও, যতগুলো অর্থনৈতিক সংস্থা আছে সবগুলার সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রের রাজধানী। ভেরি গুড শিজা ফাতিমা শেখ, ভেরি গুড। আব্দুল্লাহ ইবনে মাহবুব, কমন থাকবে কেন বলতে পারবো না আমরা, বলো? কমন, তুমি যদি কোশ্চেন অ্যানালাইসিস করো, তুমি যদি প্যাটার্নটা খেয়াল করো, এই ধরনের প্রশ্নই আসে। সো ভাই তোমাকে তো আর ভিন্ন গ্রহ থেকে প্রশ্ন দিবে না, পৃথিবী থেকেই তো প্রশ্ন দিবে। সো সিম্পল, সংস্থা থেকে প্রশ্ন আসে। কেন সংস্থা গুরুত্বপূর্ণ? অর্থনৈতিক সংস্থা একটু মাথা খাটাও। বাংলাদেশ এখন ঋণগ্রস্ত। বাংলাদেশের যে ডক্টর ইউনূস, তিনি কি করছে? বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সংস্থার সাথে কথা বলছে, IMF থেকে লোন নিচ্ছে। এই যে লোন কর্তৃক যে অর্থনৈতিক সংস্থা, IMF আছে, এই যে দেখো IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই IMF থেকে লোন নিছে। এই যে লোন নিচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিচ্ছে, এগুলো তো গুরুত্বপূর্ণ, এগুলোই তো আসবে। সো তুমি যদি টিচার হইতা এগুলোই বানাইতা। ওকে, তাহলে IMF, IBRD, IDA, IFC, MIGA, ICS, ID সবগুলোই, অর্থাৎ এই যে এই ধরনের সহ বাকি যেগুলো অর্থনৈতিক সংস্থা আছে সবগুলোতে কি থাকবে? সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে।
চলো আমি এখন এগুলোর তোমাদেরকে ফুল ফর্মগুলো লিখে দিই সবাইকে, সবাই এগুলো একটু লিখে ফেলো, একটু ধৈর্য রাখতে হবে, ঠিক আছে? আমরা কোশ্চেনগুলো দেখে ফেলবো, কিন্তু প্লিজ এগুলো একটু ধৈর্য সহকারে দেখো। শুরুতে কি কি ছিল? IMF, IBRD, IMF, IBRD, দেন ছিল IDA, দেন ছিল IFC, এগুলো একটু আমার সাথে লিখো, IFC, দেন আছে MIGA, MIGA। ওকে, এটা দিয়ে শুরু করি, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড দিয়ে। দেখো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড লেখাটা বোঝা যাচ্ছে? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এরপরে দেখো ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল বিতে আসছে ব্যাংক, ইন্টারন্যাশনাল ব্যাংক, IBRD, ইন্টারন্যাশনাল ব্যাংক, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন, রিকনস্ট্রাকশন, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এখানে লিখে দিচ্ছি অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে এই যে পাইলাম আমরা IBRD, এটা একটু খেয়াল করো, আইতে হচ্ছে ইন্টারন্যাশনাল, বিতে হচ্ছে ব্যাংক, আরতে হচ্ছে রিকনস্ট্রাকশন অ্যান্ড ডিতে হচ্ছে ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। IDA তে দেখো, what stands for IDA? Everyone look at IBA, International Development Association, Development Association, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি দেখো, এখানে আইতে আছে ইন্টারন্যাশনাল, সবগুলো আইতে কি ইন্টারন্যাশনাল, ডিতে হচ্ছে ডেভেলপমেন্ট, আর এতে হচ্ছে অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। ভেরি গুড। IFC আছে, ইন্টারন্যাশনাল, আইতে আবার ইন্টারন্যাশনাল, IFC তে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, ফাইন্যান্স কর্পোরেশন, কর্পোরেশন। যারা লিখতেছো, লেখাগুলো জাস্ট আমাদেরকে দেখাবা কিভাবে লিখতেছো, তোমাদের লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। রিটেন আছে রে ভাই, 40 মার্ক রিটেন আছে। সো বি অ্যাওয়্যার যে রিটেন তোমাদেরকে কোয়ালিটি ফুলফিল করতে হবে। সো IFC তে আমরা কি কি পেলাম? আইতে তো আমরা দেখছি সবগুলোতে আইতে ইন্টারন্যাশনাল আসছে, দেন এফতে আসছে ফাইন্যান্স, আর সিতে আসছে কর্পোরেশন। তাহলে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। মিগা দেখো, M for multilateral, multilateral, multilateral,
ইনভেস্টমেন্ট, আই ফর ইনভেস্টমেন্ট, জিতে আসছে দেখো গ্যারান্টি, ডবল আর GUARRAN TEE, গ্যারান্টি, ডবল আর হবে না, একটু আবার লিখি এটা দেখো, একটা হবে কিন্তু ডবল টি হবে, GUARRAN গ্যারান্টি, TEE, গ্যারান্টি। এতে কি আসছে, এতে আসছে ইনভেস্টমেন্ট, ইন্টার মাল্টিল্যাটারাল, গ্যারান্টি, A4 আসছে এজেন্সি, ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা কি পেলাম ফুল ফর্মটা, MIGA, এম তে আসছে মাল্টিল্যাটারাল, আইতে আসছে ইনভেস্টমেন্ট, জিতে আসছে গ্যারান্টি, এতে আসছে এজেন্সি। সবগুলো লিখে ফেলো। ইরা বলছো ক্লিয়ার? ওকে, আমরা আরেকটা যাই, আরেকটাতে আমরা যাব, সেটা হচ্ছে আমরা দেখবো ICSID, ওকে, আমরা একটু এটা দেখে ফেলি, ICSID, আমি একটু নিচে নিচে লিখলাম। আইতে তো তোমরা নিশ্চয়ই জানো, আইতে কি আসছে ইন্টারন্যাশনাল, সিতে আসছে সেন্টার, সেন্টার বানানটা দেখো সেন্ট্রি, অর্থাৎ CENTRE, সেন্ট্রি, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট, সেন্টার ফর সেটেলমেন্ট, SETTLEMENT, সেটেলমেন্ট, SETTLEMENT, সেটেলমেন্ট of investment, settlement of investment, ডিতে আসছে ডিসপিউটস, অর্থাৎ যাদের হচ্ছে সেটেলমেন্টে অনেক সময় প্রবলেম থাকে, সেগুলো সমস্যা কি করে, এটা সলভ করে। ভেরি গুড। তাহলে আমরা দেখে ফেললাম, আইতে ইন্টারন্যাশনাল, সিতে সেন্টার ফর, এসতে সেটেলমেন্ট অফ, আইতে হচ্ছে ইনভেস্টমেন্ট, দিতে হচ্ছে ডিসপিউটস। যতগুলো লিখছো, যারা লিখতেছো, যারা এতটুকু শিওর থাকো, আগামী একদিন যদি তোমরা এটা জাস্ট রিভিশন দাও, পরবর্তীতে আর ভোলার কোনো উপায় নাই। ভেরি গুড। আমরা প্রতিদিন বলি, আমরা প্রতিদিন 3টা এবং রাত 10টায়, অর্থাৎ এই সময় 3টা আমাকে পাচ্ছ তোমরা, আমি ফাহিম আশরাফ আসিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং সাথে আমরা প্রতিটা আমরা মেন্টর কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে বিলং করছি। সো তোমাদের কোনো রকমের দুশ্চিন্তা নাই, সার্ভিস নিয়ে তোমাদের কোনো প্রবলেম নাই। 3টা এবং 10টা এখন আমাদের ফ্রি ক্লাস চলছে, কিন্তু আগামী 10 তারিখ থেকে আমাদের পেইড ব্যাচ শুরু হয়ে যাবে। পেইড ব্যাচ শুরু হয়ে যাওয়া মাত্রই তোমরা একটা বিষয় খেয়াল রাখো, আমরা ক্লাস নিব 55টা করে, প্রতিটা সাবজেক্টে ক্লাস নিব, এবং একটা বিষয় বলি যে আমরা তোমাদেরকে শিটসগুলো প্রোভাইড করব, আমরা তোমাদেরকে PDF ম্যাটেরিয়ালগুলো প্রোভাইড করব, তোমাদেরকে কোনো রকমের বাড়তি কোনো বই যেন না কিনতে হয়। সো বি শিওর যে তোমরা কোর্সটিতে এনরোল করে ফেলছো খুব দ্রুত। এবং আমি তোমাদেরকে কোর্স ফি বলে দিই, মাত্র 1800 টাকা, শুধুমাত্র 10 তারিখে আগ পর্যন্ত তোমরা এই যে একটা ডিসকাউন্ট প্রাইসে তোমরা ভর্তি হতে পারছো। সো তোমরা খুব দ্রুত তোমাদের এই কোর্স ফিটা দিয়ে এনরোল করে ফেলতে পারো। ওকে, সকলে রেডি? চলো পরেরটাতে যাই।
পরেরটাতে যাওয়ার আগে তোমাদের একটা গল্প বলি, হ্যাঁ? সকলেই তো একটু হাত পা ব্যথা হয়ে গেছে, চলো একটা আমি তোমাদেরকে একটা গল্প বলি। সকলে কি গল্প শুনতে চাও কি চাও না, জাস্ট এটা আমাকে একটু জানাও যে ভাই একটা গল্প, আমি তোমাদের মজার একটা গল্প বলবো, তো সেটা তোমরা শুনতে চাও কি না। একটা মিনিট। সো একটু হাত পা একটু একটু ঝাড়াই দেওয়া হবে, অনেকক্ষণ লিখছো মনে হয়, যদিও এই লিখা দিয়ে কোনো কাজ নেই, আরও লিখতে হবে, মানে আরও ধুমধারাক্কা লিখতে হবে। ওকে চলো আমি হচ্ছে একটা তোমাদেরকে গল্প বলি। যেমন সিজা বলছো, সিরাজু মুনির বলছো, জান্নাত বলছো, কিন্তু অবশ্যই তোমাদেরকে এই গল্পটা শুনতে হবে একটু মনোযোগ দিয়ে। গল্পটার নাম হচ্ছে হৃদয় বলছো চাই, সকলেই চাই চাই চাই, আপনি শুনান তাহলে। আচ্ছা না, হাত আরও লিখতে চাই। আচ্ছা জয়া বলছো বলেন, ভেরি গুড ভেরি গুড। দেখো আমি তোমাদেরকে গল্প বলবো, গল্প তোমাদেরকে আমি বলবো, গল্প বলার জন্য আমি আছি তোমাদের সাথে। আর প্রতিদিন জিকে ক্লাসগুলো তো আমি নিচ্ছি, আর তোমাদের জিকে ক্লাসগুলো কেমন লাগছে আমাকে জানাবা। জিকে ক্লাসগুলো কেমন লাগছে জানাবা আমাদেরকে। জিকে ক্লাসগুলোর কোন টপিকগুলো তোমাদেরকে বেশি মনে হচ্ছে যে কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা বলবা। দেন জিকেতে কিভাবে কি করা যায় সেগুলো তো আমরা আছি তোমাদের সাথে, কোনো সমস্যা নাই। এখন যে গল্পটা আমি তোমাদেরকে বলবো সেই গল্পটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের। সো এই ফ্রেন্ড মানে এমন হয়েছে যে থাকে না যে মানে পড়াশোনা ঠিকমতো করতো না, পড়াশোনা করতো না ঠিকমতো, কিছুই করতো না, কি হবে সামনে না হবে অত চিন্তা ছিল না। কিন্তু এই ফ্রেন্ড করে কি যে সে বাংলা, ইংরেজি আর সাধারণ জ্ঞান এই তিনটা টপিকে সে মানে এত সুন্দর মতো পারদর্শী হয়ে ওঠে। এবং অ্যাডমিশন একটা লাক, অ্যাডমিশন একটা লাক কেন বলতেছি, দেখো তোমার এফোর্ট থাকতে হচ্ছে, তোমার লাক থাকতে হচ্ছে। সো দুটো মিলে জাস্ট মিলে যখন যায় তখনই কিন্তু মূল খেলাটা হয়ে যায়। তো সেই ফ্রেন্ড আমার এত সুন্দর করে এক্সামটা দিয়ে দিল এবং সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায়। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাওয়া মাত্র সে কিন্তু তার নতুন নতুন দিকগুলো আর উন্মোচন করে। সেটা করতেছে, সে ক্লাব অ্যাক্টিভিটিস করতেছে, সে হচ্ছে বিতর্ক করতেছে, সে হচ্ছে আরও অনেক ইনভলভমেন্ট, ভলেন্টিয়ার ইনভলভমেন্টের সাথে। সো মূল কথা দেখো যে তোমাকে কিন্তু খুব ব্রিলিয়ান্ট হতে হচ্ছে না, খুব তোমাকে মেধাবী হইতে হচ্ছে না, তোমাকে কিন্তু খুব বেশি পরিশ্রমীও হইতে হচ্ছে না, তোমাকে জাস্ট সজাগ থাকতে হচ্ছে যে তুমি কি পড়ছো, কতক্ষণ পড়ছো, কিভাবে পড়ছো, সেটাই। ঢাকা ইউনিভার্সিটির যদি ড্রিম বলো, ঢাকা ইউনিভার্সিটির ড্রিম বাস্তবায়নে তোমার বাবা মার দিকে দেখতে হবে, তারা তোমার জন্য কি করছে। তাদেরকে যখন তুমি বলবা যে হ্যাঁ আম্মু আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমার এত পজিশন, আমার ঢাকা ইউনিভার্সিটিতে আমি এইভাবে চান্স পেয়েছি। দেখো আমি বারবার বলছি যে এটা আমি ওভার হাইপ করছি না, আমি আমি তোমাদেরকে সবসময় বলি না যে ওভার হাইপ টাইপের কিছু না, কিন্তু এটা তোমাদের স্বপ্ন, তোমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে। খুব সহজ একটা বিষয়। ওকে, গল্প মূলত এটা ছিল না, কিন্তু গল্প আমি তোমাদেরকে বলবো। আমি প্রতিটা ব্যাচে আমি তোমাদেরকে একটা গল্প বলি, সেটা হচ্ছে একটা ভূতের গল্প। সো ভূতের গল্প তোমাদেরকে আমি শোনাবো, তার আগে আমি তোমাদেরকে পরের স্লাইডে নিয়ে চলে যাই। পরের স্লাইডে দেখো, এরপরে যদি আমরা একটা দেখছি যে কোথাও যদি কোনো সংস্থার অ্যাব্রিভিয়েশনে ফুল মিনিংয়ে যদি ফান্ড অথবা প্রোগ্রাম, কি কি ফান্ড অথবা প্রোগ্রাম, এটাও তোমরা কিন্তু লিখে নিতে পারো। একটা হচ্ছে ফান্ড, আরেকটা হচ্ছে প্রোগ্রাম। প্রোগ্রাম বানানটা PROGRAMME, প্রোগ্রাম। এই প্রোগ্রাম যদি থাকে তাহলে সেটা সদর দপ্তর কোথায় হবে? নিউ ইয়র্ক। ফান্ড অথবা প্রোগ্রাম যদি থাকে তাহলে সেটার সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। তাহলে ইউনিসেফে ফান্ড আছে, ইউএনডিপিতে প্রোগ্রাম আছে, ইউএনএফএতে ফান্ড আছে, ইউএনইউতে প্রোগ্রাম আছে। তাহলে এগুলো কি সব সদর দপ্তর কোথায় হবে? নিউ ইয়র্কে হবে। কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে, একটু লিখে নাও তোমরা, আমি একটু জাস্ট পানি খেয়ে নিই। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে কারা কারা চান্স পাবা একটু হাত তুলে দেখাও তো আমাকে। বা ঢাকা ইউনিভার্সিটিতে কারা কারা পড়তে চাও, চান্স পেতে যাও, যাদের স্বপ্ন আছে,
তারা আমাকে একটা ইমোজি দাও। ইমোজি বলতে আমি তোমাদেরকে ইমোজি পাঠাচ্ছি, দেখো এই ইমোজিটা দাও। সকলেই সকলেই ইরা জানিয়েছো, জান্নাতুল ইসলাম জানিয়েছো, সিরাজু মুনির, হৃদয় জানিয়েছো। জান্নাত বলছো চেষ্টা করব অবশ্যই। রেজা 3টা হাত তুলছো, আরেকটা হাত কোথাকার? আমি ইনোসেন্ট সাইমা, ভেরি গুড। ইচ্ছা তো সবার থাকে ভাই, কিন্তু পূরণ হয় কয়জনের? অবশ্যই তোমার ইচ্ছা দৃঢ় থাকতে হবে। রিফা জানিয়েছো, ভেরি গুড রিফা। জান্নাত বলছো। অসমাপ্ত গল্পের গল্প আমরা সমাপ্ত করব ইনশাল্লাহ। সিজা বলছে ইনশাল্লাহ, ভেরি গুড। ফাতিমা শেখ বলছে ইনশাল্লাহ। হাসান রেজা উত্তর করছো, ভেরি গুড। রাজকুমার প্রেমার অতগুলো হাত। শ্রেয়া ঘোষ ঠাকুরগাঁর মেয়ে, কেমন আছো? শ্রেয়া ঘোষ জানিয়েছো, ভেরি গুড। রাজকন্যা প্রেমা বলছো, আমি ওকে। দেখছো তোমাদের মধ্যে একটা স্পৃহা, দেখছো? তাহলে এই স্পৃহাটা আর 20টা মিনিট থাকবে না? আর 20 মিনিট। আমি বলছি পেইড ব্যাচে আমি 2.5 ঘন্টা ক্লাস নিছি, 2 ঘন্টার উপরে। প্রতিটা স্টুডেন্ট অ্যাক্টিভ ছিল। রাত 12:30 বাজে গেছে, তারপরেও তারা যে কয়েকজন উপস্থিত, প্রতিজন উপস্থিত আছে। টোটাল ক্লাসটা একদম ধুমধারাক্কা ক্লাস হয়েছিল, মানে কি বাদ দিছিলাম আমরা ইনফরমেশন, সব ইনফরমেশন আমরা শেষ করছিলাম। ওকে চলো 20 মিনিট একটু টাইট হয়ে বসি, 20 মিনিট একটু অ্যাটেন্টিভ হয়ে বসি। পানি টানি খায় নাও, কেউ যদি দুপুরে খাবার না খাও খাও, যা করো করো, 20টা মিনিট ধৈর্য ধরো। ওকে রেডি? চলো তাহলে আমরা এটা তো দেখলাম, এই অ্যাব্রিভিয়েশনগুলো আমাদের দেখলাম, এগুলো আমরা জানি। ওই অ্যাব্রিভিয়েশনগুলো আমরা ফুল ফর্ম দেখছি, এগুলো খুব একটা দরকার নেই। চলো টেকনিক দেখো, এর পরের টেকনিকটা একটু সবাই লিখে ফেলো। সবাই 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 যারা আছো, রাজকন্যা, শাহরিয়ার, কাইয়ুম, শফিকুল ইসলাম, নূর, ইরা, সকলেই এই ইনফরমেশন একটু লিখো। ইনফরমেশনটা কি? ফুল মিনিংয়ে যদি এগ্রিকালচারাল কথাটা থাকে তাহলে সেটার সদর দপ্তর হবে কোথায়? রোম। সদর দপ্তর নিয়ে আর মাথা ঘাটাইতে হবে? হবে না। ফুল মিনিংয়ে যদি এগ্রিকালচার কথাটা থাকে অথবা ফুড কথাটা থাকে, সেগুলো কি হয়ে যাবে? সবগুলো রোম। তাহলে কি কি আছে? ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, সদর দপ্তর কোথায়? রোম। ইফাদ, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, কোথায়? রোম। ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, কোথায়? রোম। UNHCR, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি, কোথায়? রোম। UNHCR জাস্ট একটু এক্সেপশনাল, বাকিগুলো কিন্তু সেম। খুব দ্রুত এটা তুলে ফেলো। সবাই এটা লিখে ফেলো। সকলেই যারা লিখেছো জাস্ট শেষা হলে। আমি দুপুরে খাইছি কিনা শফিকুল জিজ্ঞেস করছো? আচ্ছা, আমি তো হলে থাকি, আমার হল বিজয় 71 হল। তো হলের খাবার দাবার মোটামুটি ভালোই এখন, তো সেই অনুযায়ী খাবার দাবার খেয়ে আসছি। খাবার বেশ কি বলবো, খাওয়া দাওয়া, তোমরা আসো হলে উঠো, ঢাকা ইউনিভার্সিটির হলের খাবার দাবার কেমন তো তোমরা বুঝো, তোমরা দেখো। শেষ বলছো ওমর ফালুক, লিখেছি বলছো জয়া, লিখা ডান। শ্রেয়া, ভেরি গুড শ্রেয়া। শ্রেয়ার না একটা ফ্রেন্ড ছিল, শ্রেয়া তোমার বেস্ট ফ্রেন্ড কোথায়? তোমার বেস্ট ফ্রেন্ড, শ্রেয়ার সাথে বেস্ট ফ্রেন্ড ছিল একজন। ওকে চলো আমরা পরেরটাতে চলে যাই। সকলেই পরের প্রশ্নের জন্য রেডি? আর 10টা মিনিট। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5, ম্যাডোনা অ্যান্ড চাইল্ড চিত্রকর্মটি কার? সকলেই দ্রুত উত্তর শেষ করো। নূর বলছো আসসালামু আলাইকুম, এতক্ষণ পর কেন?
রাজা সঠিক উত্তর করো ভাইয়া, কমেন্ট আসে, তুমি সঠিক উত্তর করো। স্বপ্না আক্তার, হ্যাঁ শ্রেয়া ঘোষের বেস্ট ফ্রেন্ড মেবি স্বপ্না আক্তার, কারণ স্বপ্না সেদিন বলেছিল যে তোমরা একই জায়গায় থাকো। ওকে, স্বপ্না আসে নাই মনে হয় আজকে। তুমি উত্তর করো, শ্রেয়া উত্তর করো, জান্নাত উত্তর করছো বি, অনেকে উত্তর করছো, নূর উত্তর করছো এক, প্রেমা উত্তর করছো বি লিওনার্দো দ্য ভিঞ্চি, ওমর ফারুক বলছো বি, শ্রেয়া ঘোষ বলছো 5-এর বি। না দেখো অনেকের উত্তর ভুল হয়েছে, যারা উত্তর করেছো এক অর্থাৎ কি মাইকেল অ্যাঞ্জেলা, সে কিন্তু সঠিক উত্তর দিয়েছো, ম্যাডোনা অ্যান্ড চাইল্ড মাইকেল অ্যাঞ্জেলো। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে দি ম্যাডোনা অফ দ্য কার্নেশন, সেটা হচ্ছে ভিঞ্চি, লিওনার্দো দ্য ভিঞ্চি। ম্যাডোনা দেখো যখন সেখানে যদি বলা থাকে দি ম্যাডোনা অফ কার্নেশন, সেটা হচ্ছে লিওনার্দো দ্য ভিঞ্চি, কিন্তু ম্যাডোনা অ্যান্ড চাইল্ড সেটা হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো। এই ইনফরমেশনটা সবাই একটু লিখে ফেলো, দি ম্যাডোনা অফ কার্নেশন সেটা হচ্ছে লিওনার্দো দ্য ভিঞ্চি, আর ম্যাডোনা অ্যান্ড চাইল্ড হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো। ওকে, 5-এর 1 উত্তর করেছো জয়া, ভেরি গুড। ওকে, পাবলো পিকাসোর দুটো আমরা যদি চিত্রকর্ম দেখি, একটা হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ড, আরেকটা হচ্ছে গুয়েরনিকা। তাহলে পাবলো পিকাসোর কি মাদার অ্যান্ড চাইল্ড, আরেকটা কি গুয়েরনিকা, বিখ্যাত যে উপন্যাস, হাত পা কোনো কিছুর ঠিক নাই, গুয়েরনিকা, সেটা হচ্ছে পাবলো পিকাসো। ওকে, আমি তোমাদেরকে বলছি শেষে যারা থাকবে তাদের জন্য একটা বিশেষ আকর্ষণ, কোন বইগুলো পড়বো ঢাকা ইউনিভার্সিটির জিকেতে স্পেশাল, মানে জিকেতে 30-এ 20-25 পাওয়ার জন্য কোন বইগুলো পড়বো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। ওকে ওকে, চলো পরেরটাতে চলে যাই। 6 নম্বর প্রশ্নের জন্য সকলে রেডি? 6 নম্বরেতে দেখো, 6 নম্বরে কি আছে, নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের রাষ্ট্র নয়? স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, এটা একটু বলে ফেলো। স্ক্যান্ডিনেভিয়ান কথাটার অর্থ মূলত হচ্ছে বরফ সদৃশ যে দেশগুলো বা বরফে আবৃত যে দেশগুলো, শীত প্রধান মূলত স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো, সেটা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল বলে সেই জায়গাটাকে। সেই দেশগুলো কোনটি বা সেই দেশ, অবশ্যই শেষে তোমরা একটু খেয়াল করো, শেষে বলা আছে 9, সো 9 হয়ের তফাৎ তোমাদেরকে বুঝতে হবে। নূর উত্তর করছো, সিজা উত্তর করছো, জয়া উত্তর করছো, বাকিদের কি অবস্থা? সকলে উত্তর করছো দেখছি, ভেরি গুড। ওকে, এখন আমি তোমাদের একটা ম্যাপ দেখাই। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল দেখো, এই যে দেখো ম্যাপটা, ম্যাপ অফ স্ক্যান্ডিনেভিয়া, এখানে একটু খেয়াল করো। এখানে দেখো এই যে ম্যাপে এই যে ফিনল্যান্ড আছে, কি আছে? ফিনল্যান্ড, দেন আছে দেখো ডেনমার্ক, এই যে দেখো ছোট একটা দেশ ডেনমার্ক, এই যে দেখো আইসল্যান্ড, এই যে দেখো আইসল্যান্ড, কি আছে? আইসল্যান্ড। ওকে, তারপরে দেখো এই যে নরওয়ে, সুইডেন, এই যে দেখো সুইডেন, এরপরে দেখো এই যে নরওয়ে। এটাকে আমরা এখন একটা কথাতে লিখবো, সেটা হচ্ছে ফিরে আসুন। দেখো আমি তোমাদেরকে একটু দেখাই, এটা আমি বলছি ফিতে হচ্ছে ফিনল্যান্ড,
ডেতে হচ্ছে ডেনমার্ক, ফিডে আইসল্যান্ডে হচ্ছে শোতে হচ্ছে সুইডেন, আর এনতে হচ্ছে নরওয়ে। তাহলে সহজ উত্তর কি? ফিডে আসুন। যদি ফিডে আসুন দেখো, তাহলে এখন স্ক্যান্ডিনেভিয়ান আর কোনোদিন ভুলবা? স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল ভুলার আর কিন্তু দেশ কিন্তু ভুলার আর উপায় নাই। 5টা দেশ কি কি? ফি ডে আসুন। ঠিক আছে, তাহলে ফিনল্যান্ড, আইসল্যান্ড, ফিডে ডেনমার্ক, ফিতে ফিনল্যান্ড, ডেতে ডেনমার্ক, ফিডে, আতে আইসল্যান্ড, শতে সুইডেন, নতে হচ্ছে নরওয়ে। তাহলে ফিডে আসুন, এটা হচ্ছে মূলত স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, স্ক্যান্ডিনেভিয়ান দেশ। ম্যাপটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, একদম বরফ টাইপের ওই পাশের যে দেশগুলো সেগুলো হচ্ছে ফিডে আসুন, ফিনল্যান্ড। ওকে ওকে ওকে, এখন তাহলে আমরা অ্যান্সার করি। এখন তাহলে যারা ভুল অ্যান্সার করছো তারা সঠিক উত্তরে পেয়ে গেছো। তাহলে আমি এখানে বলেছিলাম যে কোনটা স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র নয়। নয় মানে কি? দেখো ফি আছে ফিডে, তাহলে এটা তো সঠিক উত্তর ফিডে, তাহলে এটা আছে। ডেনমার্ক, ফিডে ডেনমার্ক, এটাও আছে। আইসল্যান্ড, এটাও আছে। তাহলে নাই কোনটা? সুইজারল্যান্ড, তার মানে এটা ভুল উত্তর, মানে এটা সঠিক উত্তর। কারণ কি এখানে বলা হচ্ছে নয়, তার মানে এটা নয়। এখন বুঝতে পারছো সকলেই? ভেরি গুড শফিকুল, বুঝতে পেরেছো। ওকে, চলো ধুমধার একটা পরের কোশ্চেন। 7 নম্বরের জন্য সকলে রেডি? অ্যান্সার করো। হর্ন অফ আফ্রিকা দেশের অঞ্চল নয় কোনটি? জান্নাত বলছো ক্লিয়ার। আর 10টা মিনিট সকলেই থাকো, 7টাতে চলে এসেছি, আর বাকি যে কয়েকটা আছে সেগুলো আমরা শেষ করে ফেলবো খুব দ্রুত। ভাই আজকের ক্লাস শেষে তোমাদের কি মনে হয় তোমরা কতগুলো ইনফরমেশন জানছো? কতগুলো ইনফরমেশন তোমাদের জানা হয়েছে আজকে ক্লাসটাতে, তুমি বলো তো? টু 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 টু, উত্তর করছো কি করছো না দেখি তো। হর্ন অফ আফ্রিকা, বুম বুম। ওকে, হর্ন অফ আফ্রিকা দেখে ফেলি, চলো 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 চলো। হর্ন অফ আফ্রিকা দেখো, এই যে দেখো হর্ন অফ আফ্রিকা, শিংয়ের মতো, এই জন্য কি বলা হচ্ছে এটাকে? হর্ন। তাহলে শিংয়ের মতো যে আফ্রিকার যে কান্ট্রি সেগুলো দেখো, এই যে দেখো শিং, এই যে এইটাকে বলা হচ্ছে শিং। বুঝে গেছে? দেখতে পাচ্ছ নিশ্চয়ই শিং। এইখানে কি কি আছে দেখো, এইখানে শুরুতে আছে দেখো জিবুতি, জিবুতি জিবুতি, এই যে দেখো জিবুতি, এই যে জিবুতি। এখানে ইথিওপিয়া, কি কি আছে? ইথিওপিয়া, নাটক কম করো প্রিয়। এরপরে দেখো সোমালিয়া, এখানে কি আছে? সোমালিয়া, ওকে সোমালিয়া। এরপরে দেখো এই যে দেখো এখানে আছে ইরিত্রিয়া। তাহলে কয়টা কান্ট্রি পেলাম? 4টা। বাংলাতে লিখি নাকি ইংরেজিতে লিখি তাহলে বুঝতে সুবিধা? 4টা। বোঝা গেছে? দেখেছো নিশ্চয়ই, ক্লিয়ার? কতে কি ক্লিয়ার? ডান? আচ্ছা, ক্লাস শেষ করে একটা গান শোনাবো, যাও। ওকে, একটা গান যেহেতু শোনাইতে বললাই, এটা হইছে উঠানো হয়েছে, আগে শেষ করো। না সিতে ক্লিয়ার? ও আচ্ছা, না সিতে ক্লিয়ার।
বুঝছি ভাইয়া। ওকে ভাইয়া, চলো পরেরটাতে চলে যাই। তাহলে এখন আমরা সঠিক উত্তর খুঁজি। সঠিক উত্তর কি ছিল? সঠিক উত্তর দেখে ফেলো। তাহলে হর্ন অফ আফ্রিকার দেশ নয় কোনটি? জিবুতি, ইথিওপিয়া, সোমালিয়া। এই যে দেখো তানজানিয়া। এই ছেলে, এই যে এই তানজানিয়া, এই বেচারা লুকাই ছিল। এখানে কি বলা আছে? নয়। ভাই রে ভাই, আমার এক ফ্রেন্ড ঢাকা ইউনিভার্সিটিতে চান্সই পায় নাই, শুধু এই নয় হয় বুঝে নাই। লিখা ছিল নয়, বুঝছে হয়, দিয়ে অ্যান্সার করে ফেলছে ভুল। এই 1 মার্কের জন্য ছেলেটার চান্সই হয় নাই। সো এই যে দেখো তানজানিয়া, এখানে অবশ্যই বলা আছে নয়, তার মানে এগুলা কিন্তু হয় আর এটা কিন্তু নয়। কতে ক্লিয়ার? ওকে চলো বুম বুম। 8 নাম্বার, 7 সিস্টার্স ভুক্ত নয় কিন্তু বাংলাদেশের পাশে ভারতে কোন রাজ্যটি অবস্থিত? এই সিতে ক্লিয়ার না, কতে ক্লিয়ার? উত্তর করো, 8-এর উত্তর করো খুব দ্রুত। নূর, প্রেমা, জান্নাত, শফিকুল, শ্রেয়া, আফসানা, আব্দুল্লাহ, রাজকন্যা, ওমর ফারুক, জয়া, সিরাজুম, শাহরিয়ার কাইয়ুম। উত্তর করো খুব দ্রুত। অসমাপ্ত গল্প, কোথায় ছিলা তুমি? অসমাপ্ত গল্প এখন একটা উত্তর দিচ্ছ। হৃদয় খ বলছো, শেষ হইছে ইউনুস সি বলছো। শ্রেয়া ঘোষ ভেরি গুড। শ্রাবণী সিজা ভেরি গুড। সাইমুম ভেরি ব্যাড। সাইমুল। হৃদয় ভেরি ব্যাড। জান্নাতুল ইসলাম ভেরি গুড। জান্নাতুল ইসলাম, এই 2টা উত্তর কেন? রাজকন্যা, প্রেমা মাইর আছে। জয়া ভেরি গুড। নূর মাইর খাবি ভাইয়া। রুবাইয়া রিমি ভেরি গুড। ওকে দেখো এখানে একটু খেয়াল করো, আমি তোমাদেরকে ম্যাপটা দেখাই। ম্যাপটা দেখো, তোমাদেরকে জানতে হবে 7 সিস্টার্স কোনটা। 7 সিস্টার্স দেখো, 7 সিস্টার্স বাংলাদেশের সাথে, এই যে বাংলাদেশের পূর্বে, এই যে দেখো এটা বাংলাদেশ না, এই যে বাংলাদেশের এইখানে দেখো কি কি আছে 7 সিস্টার্স। একটা আছে কি আসাম, এই যে দেখো 1 নাম্বার আসাম। এরপরে দেখো আছে কি মেঘালয়া, এই যে দেখো মেঘালয়া, এই যে হলুদ যে অংশটা মেঘালয়া। এরপরে দেখো এই যে ত্রিপুরা, কুমিল্লার সাইড, এই যে ত্রিপুরা। এরপরে এই যে দেখো মিজোরাম, এই যে দেখো মণিপুর, এই যে দেখো নাগাল্যান্ড, আর এই যে দেখো অরুণাচল প্রদেশ। 1 2 3 4 5 6 7, 7 সিস্টার্স। নামগুলো দেখো। তাহলে আমরা কি বলতে পারি? আমিত্রে, আমিত্রে আসাম, মেঘালয়, ত্রিপুরা, আমিত্রে, মণিপুর, নাগাল্যান্ড, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। ঠিক আছে, আমিত্রে, অরুণাম, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ কোন দিকে বলো তো? পশ্চিমবঙ্গ এই যে এটা, পশ্চিমবঙ্গ এই যে এটা। কোনো সমস্যা নেই হৃদয়, কোনো সমস্যা নেই। চলো ম্যাপটা দেখে তোমাদের কাজে দিছে কিনা, ম্যাপ দিয়ে তুমি যখন জিনিসগুলোকে দেখবা তখন সেটা জাস্ট কাজে দিবে। এই পড়লা লিখলা বইয়ের মধ্যে দেখলা হবে না, অবশ্যই তোমাকে এই ম্যাপ নিয়ে কাজ করতে হবে। খুবই সিম্পল। ওকে, পরেরটাতে চলে যাই। 9 নম্বরে চলে আসো। যুগোস্লাভিয়া ভেঙে বর্তমানে কয়টি দেশ হয়? সকলে উত্তর করো।
এটা সহজ উত্তর দিয়ে দিই একেবারে। ওকে, এটা নিয়ে তোমাদের বিস্তারিত খুব একটা জায়গার জানার দরকার নেই। যুগোস্লাভিয়া ভেঙে কয়টি দেশ হয়? এটার উত্তর হচ্ছে 60টি, এতটুকু জানলেই হয়ে যাবে। সো এটা নিয়ে আর বেশি বিস্তারিত জানার খুব একটা প্রয়োজন নাই। ওকে, 60টি যারা উত্তর করেছো ভেরি গুড। 9-এর খ না, 9-এর আসলে গ। ওকে, পরের প্রশ্ন দেখো, নিচে চির স্বাধীন দেশ কোনটি? চির স্বাধীন দেশ কোনটি? এটার উত্তর করো। এটার উত্তর নিশ্চয়ই তোমরা জানো, চির স্বাধীন দেশ হচ্ছে থাইল্যান্ড, তাই না? চির স্বাধীন দেশ কোনটা? থাইল্যান্ড। এই প্রশ্নটা বেশ সহজ ছিল, সেটা আমরা স্কিপ করব। 11 নম্বরে চলে যাব। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধান আছে? সেটা কি? বাংলার প্রকৃতির কথা, মানুষের কথা, ইতিহাসের কথা না সংস্কৃতির কথা? অবশ্যই কি বাংলার প্রকৃতির কথা। সেটা কিন্তু এই যে জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীতটিতে কি আছে? প্রধানভাবে আছে। ওকে, এরপরে তাহলে আমরা কিসে যাই দেখো, এই বাংলা সোনার বাংলা গানটা নিয়ে আমাকে একটু জানতে হবে। সোনার বাংলা গানটা একটু দেখো। সোনার বাংলা গানটা আমাদের কিন্তু কি ইন্ডিকেট করা জাতীয় সঙ্গীত, কি ইন্ডিকেট করে লেখা হয়েছিল? বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গের অনুপ্রাণিত হয়ে জাতীয় সঙ্গীত কিন্তু লিখছিলেন এই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। 1971 খ্রিস্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়ে সেটা কিন্তু বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়। 1905 সালের যে বঙ্গভঙ্গ, সেটাকে কেন্দ্র করে কি হয়েছে? জাতীয় সঙ্গীত রচনা করা হয়েছে। ওকে, এই জায়গাতে আর কোনো কিছু কিন্তু জানার দরকার নাই। ইভিএম এর পূর্ণরূপ কি? ইভিএম এর পূর্ণরূপ কি আমরা সকলেই জানি, ইলেকট্রনিক ভোটিং মেশিন। ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইলেকট্রনিক ভোটিং মেশিন, এটা আমাদের জানতে হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিন। দেখো ইলেকট্রনিক ভোটিং মেশিন একটু বলে ফেলি। ভোটিং, ভোটিং বানানে কি নাই? ডবল টি নাই। ভোটিং বানানটা কি? ভিও। ভোটিং বানানটা কি? VOTING। ভোটিং, ডবল টি না কিন্তু একটা টি। ভোটিং মেশিন। ওকে, এটাকে কি বলা হচ্ছে? গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রয়োগ লক্ষ্যে এটা কিন্তু করা হয়। এখানে দেখো 14 সেকেন্ড সময় লাগে একটা ভোটিং মেশিনে ক্লিক করতে। 14 সেকেন্ড, এটাও খুব একটা জানা দরকার নাই। তো ফুল ফর্মটা VOTINGMACHINE, ইলেকট্রনিক ভোটিং মেশিন। 13 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশে মুক্তিযোদ্ধা দিবস পালিত হয় কত সালে? মুক্তিযোদ্ধা দিবস সকলেই আমরা জানি। মুক্তিযোদ্ধা দিবস কত তারিখে পালিত হয়? 1 ডিসেম্বর। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হচ্ছে মুক্তিযোদ্ধা দিবস কত তারিখে? 1 ডিসেম্বর। এটা কিন্তু বেসরকারিভাবে পালন করা হয়। বেসরকারিভাবে কিন্তু এই মুক্তিযোদ্ধা দিবস পালন করা হয় 1 ডিসেম্বর। খুবই গুরুত্বপূর্ণ, মুক্তিযোদ্ধা দিবস পালন করা হচ্ছে। দেন আমরা 14 নম্বর প্রশ্ন দেখি, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা কোথায় লেখা থাকতো? শিক্ষা পত্রিকায়। সেটা কোন পত্রিকায় লেখা থাকতো? শিক্ষা পত্রিকায় কিন্তু এটা লেখা থাকতো। তোমরা নিশ্চয়ই এটা দেখে ফেলেছো। এরপরে দেখো, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোন অঞ্চলে? খুবই সহজ একটা টপিক, সেটা হচ্ছে বাংলাদেশ। খুবই সহজ। বৃহত্তম ম্যানগ্রোভ কোথায়? বাংলাদেশে। বাগেরহাট, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, এই 3টা জেলাতে কি আছে? এই যে ম্যানগ্রোভ ফরেস্ট। ওকে ওকে, আমি এখন তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে সাধারণ জ্ঞানের জন্য তোমাকে কোন 5টা বই ফলো করতে হবে। সেটা কোন 5টা বই ফলো করলে তুমি ঢাকা ইউনিভার্সিটির সাধারণ জ্ঞান অংশের যে 30 মার্ক সেটা তুমি ফুলফিল করতে পারবা। এটা দিয়ে আমি আজকে ক্লাসটা শেষ করব। সো সকলেই কি রেডি? সকলেই রেডি কিনা সেটা। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি তোমাদেরকে এটা একটু বলি যে আমাদের যে কোর্স সেটা হচ্ছে টার্গেট ডিইউ বি ইউনিট ব্যাচ। তোমাদের জন্য স্পেশাল এই কোর্সটা খুবই স্বল্প মূল্যে, মাত্র 1800 টাকায় ডিসকাউন্ট প্রাইসে, এবং আমাদের প্রতিটা ক্লাস হবে 55টা করে টপিক ওয়াইজ। সাধারণ জ্ঞানে 55টা, ইংরেজিতে 55টা, বাংলাতে 55টা, 165টা ক্লাস, সাথে 165টা ক্লাস টেস্ট, আর ঢাবি কেন্দ্রিক 20টা ফাইনাল মডেল টেস্ট। 20টা ফাইনাল মডেল টেস্ট যদি ব্যাখ্যা সহ তুমি দাও, আর প্রতিদিন ক্লাস শেষে যদি ক্লাস টেস্ট দাও, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট নিয়ে তোমার আর কোনো টেনশন থাকার কথা না। আমি এখন তোমাদেরকে ছোট করে যে টপিকটা বলবো, ঢাকা ইউনিভার্সিটিতে তোমার সাধারণ জ্ঞানের জন্য
আমি তোমাকে এখন 5টা বই তোমাদেরকে আমি দেখাবো, যে 5টা বই আমি তোমাদেরকে বলেছিলাম শেষ পর্যন্ত যারা থাকবা তাদেরকে আমি এই অংশটা দেখাবো। সো আমি এখন তোমাদেরকে দেখাই যে কোন 5টা বই তুমি ফলো করবা। একদম সহজ কথা, দেখো প্রথম যে বইটা থাকবে সেটা হচ্ছে তোমার একাডেমিক যে বইগুলো, তোমার সামাজিক বিজ্ঞান, সমাজবিজ্ঞান থাকতে পারে, তোমার অর্থনীতি থাকতে পারে, সেগুলোও কিন্তু ছোট ছোট ইনফরমেশন, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বহন করে। যারা পিওর আর্টসে আছো তাদের জন্য এটা মাস্ট। সো এটা কিন্তু তোমাদেরকে করতে হবে। এখন পরে বাজারের যে কোনো একটা বই তুমি নিতে পারো, এবং সেটা যেই লেখকেরই হোক সেরকম একটা তুমি বই নিবা। অর্থাৎ বাজারের, আমি তাহলে প্রথমটা দিচ্ছি তোমার মূল বই, এটা অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ। মূল বই ভিত্তিক কিন্তু অনেক সময় জিকে গুলো আসে। মূল বই। 2 নম্বরে কি, বাজারের যে কোনো বই। সাথে আমরা আমাদের কোর্সে কিন্তু আমাদের কিন্তু যে শিটস সেগুলো প্রোভাইড করব, যার জন্য তোমার কিন্তু এইটা কিন্তু আর দরকার হবে না, আমাদের কিন্তু এই শিটসগুলোই তোমাদের কাজে দিবে। আচ্ছা 3 নম্বরে চলে আসি। 3 নম্বরে যেই সাধারণ জ্ঞান বইটা তোমার অন্য যে কোনো বইকে কভার করবে সেটা হচ্ছে পত্রিকা। সেটা কি, পত্রিকা। এই পত্রিকাটা তুমি দুটো পত্রিকা পড়বা, দ্য ডেইলি স্টার, আরেকটা হচ্ছে প্রথম আলো। এগুলো সবগুলো অনলাইনে পাওয়া যায়, পত্রিকা নেওয়ারও দরকার নাই, তুমি জাস্ট ফোনে সার্চ করলে কিন্তু এই পত্রিকাগুলো তুমি প্রতিদিন পড়তে পারবা। 4 নম্বরে চলে আসো, বিজিএস বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ 9-10 যে বইটা, সেটা তোমার খুবই গুরুত্বপূর্ণ। বিজিএস বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, যেটা 9-10 সেখান থেকে 3টা থেকে 4টা কিন্তু প্রশ্ন প্রতি বছরই চলে আসে। 5 নম্বরে আমি বলবো তোমার আইকিউ। অবশ্যই এই রিলেটেড জিনিসগুলো তোমাকে জানতে হবে, যেখানে আইসিটি ভিত্তিক বিষয়গুলো থাকছে, যেখানে তোমার কমন নলেজ টাইপের বিষয়গুলো থাকছে। সো এটা ওভারঅল, এটার কোনো বই ভিত্তিক কোনো পড়াশোনা না, কিন্তু এটা তোমাকে জানতে হবে। সো আমার মতে তোমার যদি এই জিনিসগুলো তোমার জানা থাকে, এগুলোর উপর যদি তুমি প্র্যাকটিস রাখতে পারো, ঢাকা ইউনিভার্সিটির সাধারণ জ্ঞানের 30 মার্কের, বাংলাদেশের 15, আন্তর্জাতিকের 15, এই যে 15 30 মার্ক যেটা থাকবে, সেটাতে তুমি 20 থেকে 25 পর্যন্ত ইজিলি আশা করতে পারো। সো এই ছিল বিষয়। সকলেই আমরা আগামী 10 তারিখের মধ্যে আমাদের যে কোর্স ফি সেটা দিয়ে তোমরা ভর্তি হয়ে যাও। 10 তারিখ থেকে আমরা কিন্তু ধুমধারাক্কা ক্লাস শুরু করব। সো ততক্ষণ পর্যন্ত ফ্রি ক্লাসগুলো করতে থাকো বিকাল 3টায় এবং রাত 10টায়। সকলের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে।